আজ আমরা কলকাতার পথ নাটকের জগৎ নিয়ে একটা গভীর আলোচনায় বসব। আমাদের হাতে এর ইতিহাস, রাজনীতি আর কিভাবে এটা সময়ের সাথে বদলেছে সেই সংক্রান্ত কিছু তথ্য আছে। হ্যাঁ, তো এই তথ্যের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই নাটকের ধারাটা তৈরি হলো, কারা ছিলেন এর মূলে, এর ধরন বা শৈলী কেমন ছিল, রাজনৈতিক ভূমিকাই বা কী ছিল। আর বিশেষ করে কিভাবে এটা একেবারে সরাসরি প্রতিবাদের একটা ভাষা হয়ে উঠল, তাই তো? একদম, আসুন এর গভীরে যাই। হ্যাঁ, ঠিকই। কলকাতার পথনাটক তো শুধু বিনোদন নয়, এটা সামাজিক আর রাজনৈতিক প্রতিবাদের একটা খুব শক্তিশালী হাতিয়ার হিসেবেই পরিচিত। এর যাত্রাটা বেশ লম্বা আর সত্যি বলতে কি বেশ আকর্ষণীয়। হ্যাঁ, সেই আকর্ষণীয় যাত্রার গভীরে যেতে হলে প্রথমে একটু পরিষ্কার করে নেওয়া যাক, পথনাটক বলতে আমরা ঠিক কি বুঝি। সাধারণত থিয়েটার হলের ভেতরে যে বাঁধা মঞ্চ, ওই প্রসেনিয়াম, তার বাইরে? হ্যাঁ, তার বাইরে খোলা জায়গায়, যেমন ধরুন রাস্তা, পার্ক, বাজার বা কারখানার গেট, এই সব জায়গায় সাধারণ মানুষের জন্য যে নাটক করা হয় সেটাই তো পথনাটক। চিন্তাভাবনা আর গণসাংস্কৃতিক আন্দোলন। লক্ষ্যটা ছিল ওই তথাকথিত শিক্ষিত এলিট দর্শকদের গণ্ডিটা ভেঙে ফেলা। হ্যাঁ, ভেঙে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানো। যদিও আমরা জানি কলকাতায় নাটকের মূল ধারাটা কিন্তু ছিল ইনডোর, প্রসেনিয়াম ভিত্তিক। সেই লেবেদেফের বাংলা থিয়েটার অনেক আগে 1795, তারপর 19 শতকে স্টার, মিনার্ভা, এইসব কমার্শিয়াল মঞ্চ। ঠিক, তবে এর পাশাপাশি কিন্তু যাত্রা, পাঁচালীর মতো লোকনাট্যের ধারাও ছিল। সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অভিনয়ের একটা ঐতিহ্য তৈরি করে রেখেছিল। তা ঠিক। কিন্তু পথনাটকের আসল জন্ম বলা যেতে পারে রাজনৈতিক কারণে, বিশেষ করে 1940-এর দশকে। ও আচ্ছা। ওই যে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ, যেটা 1942 সালে তৈরি হলো, সেটা একটা বিরাট মোড় ঘুরিয়ে দেয়। আইপিটিএ, হ্যাঁ শুনেছি। তারাই প্রথম খুব জোরের সঙ্গে বললেন যে থিয়েটার শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা শিক্ষা আর গণসচেতনতা তৈরির একটা জরুরি হাতিয়ার। আর ঠিক সেই সময়ে তো আসছে বিজন ভট্টাচার্যের নবান্ন, ওই 1943-44 সাল নাগাদ, যেটা বাংলার ওই ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে লেখা। একদম ঠিক। নবান্ন সেই সময়ে সাধারণ মানুষের ভয়ানক কষ্ট, দুর্দশা, শোষণ আর তাদের বেঁচে থাকার লড়াইটাকে মঞ্চে তুলে এনেছিল। হ্যাঁ, আর এটা প্রমাণ করে দিয়েছিল যে থিয়েটার কতখানি শক্তিশালীভাবে গণসচেতনতা তৈরি করতে পারে, আর প্রথাগত থিয়েটার হলের বাইরেও এর প্রাসঙ্গিকতা কতটা জরুরি। স্বাধীনতা পাওয়ার পর, বিশেষ করে 50 থেকে 70-এর দশক, এই ধারাটা যেন আরও জোরদার হলো। উৎপল দত্তের নাম তো এক্ষেত্রে বলতেই হয়। অবশ্যই। তিনি নিজেও তো আইপিটিএর সঙ্গে যুক্ত ছিলেন, আর পরে তার নিজের নাট্যদল নিয়ে খোলা জায়গায় গ্রামেগঞ্জে নাটক করতেন। উৎপল দত্ত চেয়েছিলেন গণনাট্যকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। আর এরপর এলেন বাদল সরকার, যিনি থার্ড থিয়েটার বা তৃতীয় ধারার নাটকের ধারণাটা আনলেন। বাদল সরকার, থার্ড থিয়েটার। হ্যাঁ, তার নাট্যদল শতাব্দী সেই 1960-এর দশকের শেষের দিক থেকে পার্ক, রাস্তার মোড়, বাড়ির উঠোন, এরকম জায়গায় অভিনয় শুরু করে। তিনি এটাকে থার্ড থিয়েটার বলতেন। কেন থার্ড কেন? কারণ এটা প্রসিনিয়াম মঞ্চের ফার্স্ট থিয়েটার, আর একেবারে রাস্তার চলতি হইচয় করা সেকেন্ড থিয়েটার থেকে আলাদা। এটা ছিল অনেক বেশি কাছের, অনেক বেশি নমনীয় আঙ্গিকের। একেবারে মিনিমাম সরঞ্জাম, সাধারণ জামাকাপড় আর দর্শকদের সঙ্গে প্রায় মুখোমুখি বসে একটা সরাসরি সংযোগ তৈরি করে অভিনয়। হ্যাঁ, বাদল সরকার আসলে প্রথাগত থিয়েটারের ওই বিশাল খরচ, তার একটা তথাকথিত আভিজাত্য আর দর্শক অভিনেতার মধ্যেকার দেওয়ালটা ভেঙে দিতে চেয়েছিলেন। ইন্টারেস্টিং। তিনি চেয়েছিলেন থিয়েটার হোক সহজলভ্য, অনেক বেশি কাছের, অনেক বেশি তাৎক্ষণিক। আর এই যে ন্যূনতম আয়োজন, এটা কিন্তু শুধু খরচের জন্য ছিল না, এটা দর্শকদের কল্পনা শক্তিকে উস্কে দিত, বাস্তব আর নাটকের বিভেদটাই যেন মুছে ফেলার চেষ্টা করত। বুঝলাম। কলকাতার পথনাটকের বিবর্তনে এটা তাহলে একটা মাইল ফলক বলা যায়। নিঃসন্দেহে। তাহলে উৎপল দত্ত আর বাদল সরকারের কাছ থেকে কলকাতার পথনাটকের কিছু স্পষ্ট বৈশিষ্ট্য বেরিয়ে আসছে, তাই না? যেমন খোলা জায়গায় অভিনয়। হ্যাঁ, ন্যূনতম মঞ্চসজ্জা বা বলতে গেলে প্রায় নেই, সাধারণ পোশাক, দর্শকদের একেবারে ঘিরে ধরে বা তাদের মধ্যে অভিনয় করা, একদম সরাসরি সম্বোধন করা,
মানে দর্শকদের সাথে কথা বলা আর কথ্য বাংলা ভাষার স্বাভাবিক ব্যবহার। আর প্রয়োজন অনুযায়ী গান, নাচ বা লোকআঙ্গিকের ব্যবহারও তো ছিল। হ্যাঁ, অবশ্যই। আর বিষয়বস্তু মূলত সামাজিক অবিচার, শোষণ, দারিদ্র্য, সাম্প্রদায়িকতা, রাজনৈতিক দুর্নীতি, শ্রেণী সংগ্রাম, এইসব। কারণ উদ্দেশ্যটাই ছিল একটা স্পষ্ট বার্তা দেওয়া, সামাজিক বা রাজনৈতিক। ঠিক। বামপন্থী আন্দোলন, ধরুন 70-এর দশকের নকশাল আন্দোলন, যার রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দিয়েছিল, শ্রমিক আন্দোলন, এই সবই পথনাটককে তার বিষয় আর তেজ জুগিয়েছে। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য বলছে এই যাত্রাপথটা মোটেও সহজ ছিল না। সেন্সরশিপ, রাজনৈতিক চাপ, এগুলো তো ছিলই, বিশেষ করে উৎপল দত্তের ক্ষেত্রে। একেবারেই না, সহজ ছিল না। সেন্সরশিপ, রাজনৈতিক দমনপীড়ন তো ছিলই। উৎপল দত্তকে তো এর জন্য জেলেও যেতে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, এছাড়াও আর্থিক সংকট একটা বড় সমস্যা ছিল। প্রচার মাধ্যমের পরিবর্তন, মানে ধরুন টিভি বা পরে ইন্টারনেটের প্রভাব, আর নাটক করার মতো উপযুক্ত খোলা জায়গা খুঁজে পাওয়া, এটাও একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। একটা উদাহরণ দেবেন এই চ্যালেঞ্জের? যেমন ধরুন, একবার বাদল সরকারের দল শতাব্দী পার্কে নাটক করার সময় পুলিশ এসে বাধা দিয়েছিল, কিন্তু দর্শকরাই তাদের ঘিরে দাঁড়িয়ে থেকে নাটকটা শেষ করতে সাহায্য করেছিল। এটাই ছিল ওই সরাসরি সংযোগের জোর। বাহ, দারুণ। তাহলে এই সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পথনাটক কি আজ তার প্রাসঙ্গিকতা হারিয়েছে? মানে এখনকার দিনের অবস্থাটা ঠিক কি? দেখুন, পুরোপুরি হারিয়ে গেছে এটা বলা যাবে না। আজও কিছু নাট্যদল বেশ সক্রিয় আছে, বিশেষ করে কোনো রাজনৈতিক আন্দোলন বা নির্দিষ্ট সামাজিক ইস্যুকে কেন্দ্র করে। আচ্ছা। এছাড়াও ধরুন স্বাস্থ্য বা পরিবেশ সচেতনতার মতো প্রচারাভিযানেও কিন্তু পথনাটকের আঙ্গিকটা ব্যবহার করা হয়। কিছু বদল ঘটেছে, যেমন আঙন মঞ্চ বা বাড়ির উঠোনে ছোট পরিসরে নাটক করার চল হয়েছে। মানে ফর্মটা একটু বদলেছে। হ্যাঁ, কিছুটা। এর কিছু নান্দনিক বৈশিষ্ট্য হয়তো এখনকার মূলধারার থিয়েটারেও ঢুকে পড়েছে। তবে একথা ঠিক যে সেই স্বর্ণযুগ, সেই ব্যাপকতা, সেটা হয়তো এখন আর নেই। সবশেষে একটা প্রশ্ন, ভারতের পথনাটকের ইতিহাসে কলকাতা কেন এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিল বলে মনে হয়? এর অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে বলে আমার মনে হয়। যেমন কলকাতার সাহিত্য আর রাজনৈতিক সচেতনতার একটা গভীর ঐতিহ্য আছে। ঠিক। এখানকার শক্তিশালী বামপন্থী আন্দোলন আর গণসংগঠনের সংস্কৃতি, সামাজিক দায়বদ্ধতা নিয়ে তৈরি শিল্পের প্রতি এখানকার দর্শকদের আগ্রহ, এগুলো তো ছিলই। আর অবশ্যই ব্যক্তিত্বরা। হ্যাঁ, আর অবশ্যই উৎপল দত্ত বা বাদল সরকারের মতো প্রতিভাবান, সাহসী নাট্য ব্যক্তিত্বদের উঠে আসার মতো একটা পরিবেশ এখানে ছিল। এই সব কিছু মিলিয়েই কলকাতাকে পথনাটকের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা দিয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রথাগত মঞ্চের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে কলকাতার পথনাটক একসময় হয়ে উঠেছিল সরাসরি প্রতিবাদের স্বর, একেবারে সাধারণ মানুষের কথা বলার নিজস্ব একটা মাধ্যম। হ্যাঁ, এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। কি বলুন তো? পথনাটকের যে মূল আইডিয়াটা, মানে ওই সরাসরি সংযোগ, সামাজিক বার্তা পৌঁছে দেওয়া আর সহজলভ্যতা, এই আইডিয়াগুলো আজকের এই ডিজিটাল যুগে বা ধরুন অন্য ধরনের পাবলিক স্পেসে ঠিক কোন নতুন রূপে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, যা হয়তো থিয়েটারের ওই প্রথাগত ধারণার বাইরে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এটা নিয়ে ভাবা যেতে পারে।